লেখিকা রিমা বিশ্বাসের সময়। হাওড়া স্টেশনে নেমে হাওড়া ফুলেশ্বর লোকাল ধরার জন্য ছুট লাগালো প্রেরণা। ট্রেন ধরার তাড়ায় যে যার মতন একে তাকে টপকে দৌড়চ্ছে। লক্ষ্য লোকাল ট্রেন, কারো বা এক্সপ্রেস, কারো কাঁধে অফিস ব্যাগ, তো কেউ ট্রলি ব্যাগের হাতল গড়গড়িয়ে ছুটছে। প্ল্যাটফর্ম জুড়ে জনমানবের ছোট বড় ঢেউ। স্টেশন এলাকা যাত্রীর পদধ্বনির কলরবে সরগম। অনবরত অ্যানাউন্স হচ্ছে গাড়ির নাম, গন্তব্যস্থল। সঙ্গে সঙ্গে খেলে যাচ্ছে মিউজিক তরঙ্গ, পদশব্দ, ট্রেনের ঘসঘস, কখনো কর্ণবিদারী হর্ন, যাত্রীদের কলর কলর। ঠেলাঠেলি পেরিয়ে এগোচ্ছিল প্রেরণা। প্ল্যাটফর্মে অগণিত অচেনা মুখ, অপরিচিত চোখের মাঝে হঠাৎ একটা চেনা চেনা মুখ যেন দেখতে পেল। পায়ের গতি কমল তাকে দেখে। খুব চেনা লাগছে। স্মৃতি কুঠুরিতে জোর দেওয়ার দরকার পড়ল না। লোকটার হাসি মনে করিয়ে দিল প্রেরণাকে দেখে সেও হাসছে। তবে এত ভিড়েও ঠিক নজর পড়ছে একদিনের পরিচয়ের প্রেরণার উপর। প্রেরণার কেমন অস্বস্তি লাগছিল। কথা বলবে না হাসির উত্তরে শুধু হেসে চলে যাবে, এই দোনোমনাই সেই এগিয়ে এলো খানিকটা। ওই পিচ কালো রঙায় স্থূলকায় চেহারা, মাথার চুল উবে গেছে কিছুটা। বাকিটাও সেই পথে। প্রেরণার সামনে দাঁড়িয়েছে সে হাসি হাসি মুখে। জিজ্ঞেস করলো, কেমন আছো? ভালো, প্রেরণা বলল ছোট্ট করে হেসে। তোমাকে তো চেনাই যাচ্ছে না, অনেক চেঞ্জ হয়েছে। চাকরি করছো? কি চাকরি? রিসেপশনিস্ট। লোকটার আগাম কৌতূহল যাতে প্রশ্নের আকার না নেয়, তাই তার আগে প্রেরণা বলল, ফুলেশ্বরের একটা হসপিটালে আছি, পরিবেশ ভালো, ওখানকার স্টাফরা খুব কোঅপারেটিভ। যাতায়াতটা তো অনেকটা, সেই ব্যারাকপুর থেকে ফুলেশ্বর, তাই না? প্রেরণা মাথা নাড়ল। লোকটার পিছনে কিছুটা দূরে দাঁড়িয়েছিল অল্প বয়সী একটা বউ। ওদের কথাই শুনছে এদিকে তাকিয়ে। দেখতে ভালো, ফর্সা, বেটে খাটো গোলগাল চেহারা, তবে সাজ পোশাকে গ্রাম্যতার ছাপ। গাদাখানে ক্যাটকেটে রঙের ইমিটেশনের গয়না পড়েছে। শাড়ি আর ব্লাউজ দুইয়ের রং দেখে দূর থেকে চোখ ধাঁধিয়ে যায়। লোকটার নাম এতক্ষণে মনে পড়েছে প্রেরণার, সুভাষ দত্ত। পিছনে দাঁড়ানো বউটার থেকে নজর সরিয়ে সুভাষের দিকে ফেলতেও হাসল। আমার মিসেস। পিছন ফিরে তাকালো সুভাষ। এই এদিকে এসো, এই হলো আমার মিসেস, 6 মাস হলো বিয়ে করেছি। সুভাষ হাসছে বেশ গর্ব করে। প্রেরণা নরম হাসি উপহার দিল ওদের। বউটাকে দেখে মনে হচ্ছিল বয়সে প্রেরণার চেয়েও ছোট। এরই মধ্যে ফুলেশ্বর লোকাল ঢুকে পড়েছে। প্রেরণা উঠে পড়ল ঠেলাঠেলি করে। লেডিস কামরায় উঠে হুটোপাটি করে জায়গাও পেয়ে গেল একটা। 2 মহিলার মাঝে বসেছে। ট্রেনও ছেড়ে দিয়েছে। মন গাড়িও ছুটছে আদেশের অপেক্ষা না করে। এই সুভাষ দত্ত, যে লোকটা হাসছিল গর্ব করে, হয়তোবা ওই হাসির মধ্যে দিয়ে বোঝাচ্ছিল আমি কিন্তু বেশ আছি। একবার আমার বউটিকে দেখো, কেমন নধর গড়ন কচি বয়সের মেয়ে। এ তো আমার কথাই উঠবে আর বসবে, আর তুমি করো এখন ডেলি প্যাসেঞ্জারি। ওই হাসিতে প্রচ্ছন্ন ছিল প্রেরণার বোকামির বুদ্ধি, বা হয়তো প্রেরণার আফসোস ছাড়া উপায় নেই এই ধরনের কোনো ধারণা। অথচ এই লোকটাকে নাকচ করতে রীতিমতো বিদ্রোহ করতে হয়েছিল প্রেরণাকে। লড়তে হয়েছিল মায়ের সঙ্গে। মায়ের তখন মনে হচ্ছিল বুঝি কোনো ঘোরতর অপরাধ করে বসেছে প্রেরণা, যার খেসারত শুধু প্রেরণাকে নয়, মাকেও দিতে হবে। পুরনো থিতিয়ে যাওয়া স্মৃতি আবার করে নাড়া খেয়ে গেল সুভাষকে দেখে। নিজের অসহায় দিনগুলো এখন মুখে আঙুল দিয়ে কেমন চুপ করে দাঁড়িয়ে। তবে একটা সময় দিনগুলো রোষে ঝাঁপিয়ে পড়ত প্রেরণার সহজ সরল জীবনে। বাবার আদরের প্রেরণা। কোনো দিন বাবা কোনো দায়িত্ব, কোনো চাপ দেয়নি মেয়ের উপর। সব ঝড়ঝাপটা বাবা চওড়া ছাতি এগিয়ে আটকে দিত। সমস্যার এক কণা ধুলো লাগতে দেয়নি প্রেরণার গায়ে। শুধু পড়াশোনা করে গেছে আর আবদার করেছে বাবার কাছে। বাবার স্বপ্ন মেয়ে নয় রিসার্চ স্কলার হবে, নয় প্রফেসর। বাবার দেখানো স্বপ্ন নিজের চোখে নিয়ে ঘুরত প্রেরণা, নিশ্চিন্তে, শান্ত মনে।
তবে জীবনের জটিলতা কি তা বুঝিয়ে দিল খারাপ সময়। বাবার অফিস থেকে খবর এলো বাবার সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছে। প্রেরণার আজও মনে আছে সেদিনটা। টিভি দেখতে দেখতে গাজরের হালুয়া খাচ্ছিল প্রেরণা, নিশ্চিন্তে, রিল্যাক্স মুডে। তখন ওই রকম একটা খবর, যেন মাথায় বাজ পড়ল। সবকিছু ফেলে উদ্ভ্রান্তের মতন মায়ের সঙ্গে ছুটল নার্সিংহোম। পৌঁছে দেখে বাবা আইসিইউতে, বুক শূন্য, চোখের সামনে তখন অন্ধকার। হাহাকার করছে মাথার ভিতরের ঘর দোয়ার। তবু আশার আলো জ্বলছিল, বাবার ঠিক হয়ে যাবে, সময় সব ঠিক করে দেবে, আবার সব স্বাভাবিক হবে সব কিছু। কিন্তু না, বাবার সঙ্গ আর কোনোদিনই মিলল না। দুমড়ে মুচড়ে গিয়েছিল ঝা চকচকে রঙিন কোমল মনটা। বাস্তবের জমিতে প্রথম পা রাখতে হলো প্রেরণাকে। বাবার শ্রাদ্ধ শান্তি মিটতে না মিটতেই আত্মীয় স্বজন তখন মাকে দিশা দেখাতে শুরু করলো। মেয়েকে বিয়ে দিয়ে দাও, তাতেই নাকি মার বোঝা হালকা হবে, মেয়েটার উপায় হবে। প্রেরণা কিন্তু এমনভাবে সমস্যা সমাধান মানতে পারেনি। বলেছে, কেন বিয়ে কেন করব এখনই? মা দীর্ঘশ্বাস ফেলে বলেছে, তোর বাবা যে বয়সে চলে যাবে কেউ জানতো? আমার হঠাৎ কিছু হলে তোর কি হবে? তাছাড়া টাকা কড়ি তো তেমন কিছু নয়, এখন সবাই বলছে সাহায্য করবে। তোর বিয়ে হয়ে গেলে আমি চিন্তা মুক্ত হই। বিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এ কেমন ধারণা তোমার মা? আমি কোনো কথা শুনবো না। তোর মেজো কাকা বলছিল তনুর বাপের বাড়ির পাড়ায় একটা ভালো সম্বন্ধ আছে। ছেলে সরকারি চাকরি করে, এক ছেলে নিজেদের দোতলা বাড়ি। আমি তোর ছবি পাঠিয়েছি, পছন্দ হলে ছেলে এসে দেখে যাবে। মনে আঁচড় বসা ছিল কথাগুলো। কাপা গলায় প্রেরণা বলেছিল, আমি বিয়ে করতে চাই না মা, নিজের পায়ে দাঁড়াবো। কি করে, কি করবি, কিছু ভেবেছিস? গ্রাজুয়েশনে যা রেজাল্ট করলি, এরপর কি করবি? চোখের সামনে আবার অন্ধকার। সত্যি ভাবেনি কি করবে। গ্রাজুয়েশনে মুখ থুবড়ে যাওয়ার, রিসার্চ করার স্বপ্ন দম বন্ধ হয়ে মরে গেছে। তবে তখনও ভাবেনি বিয়ে করতে হবে। তখন মনকে সান্ত্বনা দিয়েছে কম্পিটিটিভ পরীক্ষাগুলো, ভালো কোচিং সেন্টারে ভর্তি হয়ে সাফল্যের চাবি হাতে পাওয়ার স্বপ্ন। কিন্তু তাও সম্ভব নয়, সেও তো অনিশ্চিত। এই মুহূর্তে নিজের পায়ে দাঁড়াতে হবে। ঘরে বসে থেকে কি নিজের মর্জি খাটানো সম্ভব? আর দিন চলবেই বা কি করে? আর্থিক অনটন মানুষকে নিরুপায় করে দেয়, এ যেন হাড়ে হাড়ে টের পাচ্ছিল প্রেরণা। বাবার আকস্মিক মৃত্যু সবকিছু তছনছ করে দিয়েছিল। এতদিন একরকম গা ভাসিয়ে দিন কাটাচ্ছিল প্রেরণা। ভাবেনি কি করবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে টাকা রোজগার করবে। সব দায় যেন ছিল বাবার। কিন্তু এখন ওই প্রথম যখন নিজেকে নিয়ে সিরিয়াসলি কিছু ভাবছে, তখন সুভাষ এলো দেখতে। সত্যি কথা বলতে কি, সুভাষকে দেখে কান্না পেয়েছিল প্রেরণার। অনেক বয়স, প্রেরণার থেকে প্রায় 10-12 বছরের বড়। চেহারায় কোনো বিশেষত্ব ছিল না, গায়ের রং আলকাতরার মতন কালো, পেট মোটা, মিডিয়াম হাইট, কথা বলার ভঙ্গিতেও কোনো আকর্ষণ নেই। সার্টিফিকেট হলো সরকারি চাকরি আর নিজেদের বাড়ি, উপরি পাওনা এক ছেলে। পা নাচিয়ে নাচিয়ে সুভাষ জিজ্ঞেস করেছিল, কি নাম আপনার? প্রেরণা। বলতে গিয়েও যেন গলা বুঝে এসেছিল প্রেরণার। প্রেরণা, আপনাকে দেখে সবাই প্রেরণা পায়। হি হি হেসেছিল সুভাষ। হয়তো ভাবছিল রসিকতাটা ভালোই হয়েছে, কিন্তু ওই হাসিতে মাথায় জ্বলন ধরে গিয়েছিল প্রেরণার। অসহ্য লেগেছিল ওর হাসিটা। প্রেরণা বলেছিল, লোকের প্রেরণা যাতে হতে পারি তার সুযোগ পাচ্ছি কই। পা নাচানো থামিয়ে সুভাষ বলেছিল, তবে কি ইচ্ছা, মানে চাকরি বাকরি করতে চান? প্রেরণা গম্ভীর হয়েছিল। কি ধরনের চাকরি তেমন ভাবে এখনো ভাবিনি, এখনো ভাবইনি। আর কবে ভাববে? এগুলো কিন্তু মানুষ ভেবে চিন্তেই পড়াশোনা করে। আমি বরাবর জানতাম সরকারি চাকরিতে ঢুকবো। পরিকল্পনা ছাড়া হুটহাট কিছু হয় না লাইফে, বুঝলে? তোমায় তুমিই বললাম, তবে যদি বিয়ের ডিসিশন নাও তবে সেটাই ঠিক বলে আমি মনে করি। কারণ তুমি যখন সেভাবে কিছু ভাবোনি, তখন বিয়েটাই ঠিক। আর বিয়ের পর চাকরি আমি সাপোর্ট করি না। মেয়েরা যদি ক্যারিয়ারের পিছনে ছোটে তখন কিন্তু সংসার থাকে না। প্রেরণার ভিতরে নিজস্ব প্রেরণা তখন গুমড়োচ্ছে, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আপনি কে আমার? কি করা উচিত আর কি করা উচিত নয় তা বলার। কিন্তু মুখের উপর এসব বলতে পারা যায় না কি সম্বন্ধ দেখতে আসা পাত্রকে? তাই দাঁত কামড়ে শুনছিল সুভাষের তত্ত্বকথা। কিন্তু কথা শেষ করে সুভাষ প্রেরণার মায়ের দিকে তাকিয়ে বলেছিল ওকে, আজ উঠি তবে, নেক্সট উইকে মা বাবাকে পাঠাবো। শুনে তো মায়ের মেঘলা মুখে সূর্য উঠে গেল। মা বাবাকে পাঠানো মানে ছেলের পছন্দ হয়েছে। আর তেমনই কি বিরক্ত লাগছিল প্রেরণার। মা কি একটা বারের জন্য বুঝতে চাইছে না প্রেরণার পছন্দ হয়নি লোকটাকে?
না, মা বোঝার চেষ্টা করছেই না। সবাই যে একেবারে সার্ফ এক্সেল দিয়ে ধুয়েছে মায়ের মগজ। কিন্তু প্রেরণার মনে হয়েছিল বৃথায় সম্পর্ক টানা ঠিক হবে না, তাই সুভাষ যখন উঠল তখন প্রেরণা ফস করে বলে বসল, কেন? বাবা মাকে পাঠাবেন কেন? সুভাষ থতমত খেয়ে গিয়েছিল, কি বলবে বুঝে উঠতে পারেনি। তাকিয়েছিল গোল গোল চোখ করে। আমি এই বিয়ে করব না, স্পষ্ট জানিয়ে দিয়েছিল প্রেরণা। ভুরু কপালে তুলে সুভাষের বিরক্তি ফুটেছিল স্পষ্ট। তবে আমি শুধু শুধু সময় নষ্ট করলাম, আমাকে দেখে কি তোমার বিয়ের ডিসিশন বদলে গেল? আরে না না, ওর কথা ছাড়ো তো, ও ছেলে মানুষ কি বোঝে। মা ব্যাপারটা সামাল দিতে চেয়েছিল, কিন্তু প্রেরণার চুপ থাকেনি, বলেছে ছেলে মানুষের তো বিয়ে দেওয়াই উচিত না। সুভাষ গটমট পায়ে চলে গিয়েছিল, বুঝিয়ে দিয়েছিল বেশ অসন্তুষ্ট হয়েছে প্রেরণার কথায়। আর প্রেরণার মা সুভাষ চলে যাওয়ার পর তার সে কি রণমূর্তি আছড়ে পড়েছিল প্রেরণার উপর। এত সাহস, এমন সম্বন্ধ পাবি? আমার বুক না জ্বালালে শান্তি নেই না তোর? তোর জন্য এবার আমায় বিছানা নিতে হবে, থাকবি তখন তোর জেদ নিয়ে। মার হয়তো আত্মবিশ্বাসের অভাব হয়েছিল সেই সময়, কারণটা হয়তো আশপাশের লোকের নানা রকম ভয় ভীতি ঢোকানোর ফল। নেগেটিভ চিন্তা সবসময় ছেকে ধরতো মাকে, তাই হয়তো অমন হাইপার হয়ে উঠতো প্রেরণার মা। আর মাকে অমন দেখে সত্যি তখন ভয় পেয়েছিল প্রেরণাও। মনে হয়েছিল তবে কি ভুল করলো? হঠকারিতা হলো সুভাষ নামের লোকটাকে নাকচ করে দিয়ে। বড় ভুল, খুব লোকসান। সেজন্য কি প্রেরণাকে পস্তাতে হবে জীবনভর? তারপর ভেবেছে ও কেন বারণ করলো সুভাষকে? লোকটা দেখতে বাজে বলে, বয়সে বড় বলে, না লোকটার কথাবার্তা ভালো নয় বলে? অনেক ভেবেছে প্রেরণা, সঠিক উত্তর পায়নি সুভাষকে নাকচ করার সঠিক যুক্তি। শুধু মনে হয়েছে প্রেরণা মানুষ যার নিজস্ব পছন্দ অপছন্দ আছে, যার নিজের শর্তে বাঁচার অধিকার আছে, যার প্রাণ আছে। প্রেরণার বাবার মৃত্যু হয়েছে, প্রেরণার নয়। প্রথম থেকে প্রেরণার বয়সের তফাতে বিয়ে পছন্দ নয়। সেখানে সেই অপছন্দটাকে আর কোনো চয়েস না পেয়ে মেনে নেওয়া মানে কি জোর জবরদস্তি নয়? পরিস্থিতির সঙ্গে আপোষ করা, ইচ্ছের বিরুদ্ধে কাজ করা, তা কেন করবে প্রেরণা, যা আজ পর্যন্ত কোনো দিনও করেনি? সারা রাত ভেবে প্রেরণা সেদিন এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে প্রেরণা কোনো ভুল করেনি। অন্তত সুভাষকে বিয়ে করতে না চাওয়াটা কোনো ভুল সিদ্ধান্ত নয়। তবে একটা সিদ্ধান্তে আসতে হতোই প্রেরণাকে, তা হলো এবার একটা কিছু করা। তার জন্য ছুটেছিল মুখার্জি ডাক্তারের চেম্বারে। ডাক্তারবাবুর সঙ্গে প্রেরণার বাবার খুব ভালো রিলেশন ছিল, সব শুনেছিলেন ডাক্তারবাবু। সময়টা বুঝে সঙ্গ দিয়েছিল সেদিন, কারণ তখনই এই হসপিটালে রিসেপশনে লোক নিচ্ছে। ডাক্তারবাবুকে নাকি দুদিন আগে ফুলেশ্বর হসপিটালের এক ডাক্তার বলেছিলেন, ব্যাস হয়ে গেল চাকরি। ডাক্তারবাবু তাও বুঝিয়েছিলেন, বলেছিলেন পারবি তো, পথ অনেকটা, যাতায়াতে পরিশ্রম হবে, তুই তো একা কখনো যাতায়াত কখনো করিসনি, তোর বাবা তোকে যা আগলে আগলে মানুষ করেছেন, আজ পর্যন্ত একা কোথাও। ডাক্তারবাবুকে থামিয়ে প্রেরণা বলেছিল, পারবো ডাক্তারবাবু, আমাকে পারতেই হবে, তবু বাড়িতে জিজ্ঞেস করে দেখ। ডাক্তারবাবু ইতস্তত করেছিলেন, আমাকে একটা সময় তো নিজের ডিসিশন নিজেকে নিতেই হবে, সেটা এখন থেকে কেন নয় ডাক্তার কাকু? অভিজ্ঞ মুখার্জি ডাক্তারের মুখে হাসি। তিনি তখন বলেছিলেন, তুই পারবি, তোর জেদ চেপে গেছে, জেদ থাকা ভালো, ঠিক আছে আমি বলে দেব, কিছুদিন ট্রেনিং দিয়ে নেবে, তখন অল্প কিছু টাকা দেব হয়তো, তবে লাঞ্চ ফ্রি, তারপর পার্মানেন্ট হয়ে গেলে স্যালারি বাড়বে, লেগে যাও, তোমার ভিতরে বিদ্রোহীকে মেরো না। প্রেরণা অন্তরের বিদ্রোহী, ওর ভিতরের ভয় ডর সংকোচ দ্বিধা সরিয়ে ওকে স্বাবলম্বী করে দিল। আজই হাসপাতালের এমপ্লয়ি প্রেরণা। দিনগুলো যেন পলক ফেলার নিমেষে এগিয়ে গেল। এখন ওই ভীতু সবসময় সংকোচে জড়ানো প্রেরণা আর আজকের স্বাবলম্বী আত্মবিশ্বাসী প্রেরণার মাঝে মিল একটাই, তাহলে দুজনেই মনের কথায় সাড়া দিতে পারে, নিজেকে বুঝতে পারে। তার ক্রেডিট কিন্তু প্রেরণা বাবাকেই দেয়। বাবা সেভাবেই ভাবতে আর বাড়তে দিয়েছিল প্রেরণাকে। ছোট্ট একটা শ্বাস ফেলে প্রেরণা ডেস্কের ড্রয়ারটা বন্ধ করলো, ফাইলটা বের করে চোখ বুলিয়ে নিচ্ছে। আজ হসপিটালে ঢুকতে দেরি হয়েছে, অটো স্ট্যান্ডে লম্বা লাইন ছিল। আগে তো ভ্যান রিক্সা করেও এসেছে, এখন অটোর সংখ্যা অনেক বেড়ে গেছে। লাঞ্চের সময় হয়ে এলো, তার আগে আরেকজন পেশেন্টের ফাইল তৈরি করতে হবে। বেগমপুর থেকে এসেছেন, গ্যাস্ট্রোলজিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। রুবি প্রেরণার কলিগ, একসঙ্গে ঢুকেছিল এই হসপিটালে। মেয়েটা বেশ মিশুকে। এক ফাঁকে এসে তাড়া দিয়ে গেল, ক্যান্টিনে চলো, লাঞ্চ আওয়ারে এসব বন্ধ করো। এই হাসপাতালে আসার পর থেকে রুবির সঙ্গে ভালো জমে প্রেরণার। রুবির বিয়ে সামনের মাসে, কম্পিউটার বন্ধ করে উঠে পড়ল প্রেরণা।
ক্যান্টিনে ঢুকবে ঠিক তখনই মুখোমুখি হলো নীলাঞ্জনের সঙ্গে। শ্যামলা দোহরা চেহারার নীলাঞ্জন চশমাটা নাকের পেছনে ঠেলল। দেবীর দেখা মেলে না আজকাল। নীলাঞ্জন ওর লম্বা চেহারাটা ঝুঁকিয়ে বলল বেশ নাটকীয় ভঙ্গিতে। দেব তো দেখা দেন না। প্রেরণাও ফেরত দিল ওর ভঙ্গিমার অনুকরণ। গম্ভীর হলো নীলাঞ্জন, বলল কি করি দেবী, রেডিওলজি লোকে বিস্তর চাপ, আমার রিসেপশন লোকেও তাই। বলতে গিয়ে হেসে ফেলল প্রেরণা। নীলাঞ্জনও হাসছে হো হো করে। হাসতে হাসতে বলল, এইভাবে সবাই কথা বললে কেমন লাগতো বলো তো? বেশ একটা পৌরাণিক পৌরাণিক বাতাবরণ। স্বর্গলোক পাতাল লোকের মতন রেডিওলজি লোক, রিসেপশন লোক, দেবদেবী। মনে করো না আমরা স্বর্গেই আছি? না না, আমি এত তাড়াতাড়ি স্বর্গে যেতে চাই না, এখনো কত কি বাকি জীবনের। নীলাঞ্জন হাসল। কি কি বাকি শুনি? বুকের ওপর দুহাত জড়ো করে বিজ্ঞের ভঙ্গি করল প্রেরণা। নীলাঞ্জন মুচকি হেসে মাথার পেছনে হাত বোলালো। হাসি হাসি মুখে বলল, প্রথমত প্রেম। আহা কি সুন্দর অভিলাষ। এবার সরো দেখি, নিজের পেট ভরে গেছে আর কি, এখন প্রেম প্রীতি আলাপ অনেক কিছু হবে। আমি খাইনি, বিশ্বাস করো, গলা ছুঁয়ে বলল নীলাঞ্জন। তবে কি ক্যান্টিনে গন্ধ শুকতে এসেছিলে? চোখ পাকালো প্রেরণা। মুখ করুণ করে নীলাঞ্জন বলল, খুঁজতে। কাকে? প্রেমিকাকে। হেসে হেসে বলল প্রেরণা। নীলাঞ্জন মাথা চুলকাচ্ছে। প্রেরণা হাসতে হাসতে ওকে পাশ কাটিয়ে ঢুকে গেল ক্যান্টিনে। রেডিওলজি ডিপার্টমেন্টের এক্স-রে করায় নীলাঞ্জন। খোশ মেজাজের ছেলে, কথায় কথায় ইয়ার্কি। হসপিটালে ওর প্রাণবন্ত স্বভাবের জন্য ওর পপুলারিটি অনেক বেশি। প্রেরণা ভিতরে নিজস্ব প্রেরণা বলে নীলাঞ্জন পছন্দ করে ওকে, তবে বলতে ভয় পায়। প্রেরণা হসপিটালে যখন প্রথম ঢুকলো তখন আগে থেকে রক্ষা কবচ স্বরূপ মুখ গোমরা করে রাখতো। কারোর সঙ্গে কথা বলতে গেলে হাসি রেখা মেপে ঝেপে টানতো মুখে, কেমন যেন ভয় ভয় করতো সব সময়। বাড়ির বাইরে ওই প্রথম প্রথম বেরোনো বলেই হয়তো মনে হতো এই বুঝি কেউ বিপদে ফেললো, এই বুঝি প্রেরণা ফাঁদে পড়লো, তাই ওই ভয়ের কবচ গাম্ভীর্য। কিন্তু নীলাঞ্জনের তো সেসব বালাই নেই। সে তো সব সময় উঠছে, হাসছে, খেলছে, এর ওর পিছনে লাগছে। কথায় কথায় ইয়ার্কি মারার ছেলে নীলাঞ্জন কি ভেবে একদিন বলে বসলো, এই স্কুলের মেয়েটা এখানে আমাদের হসপিটালে কি করছে? যতটা সম্ভব ভুরু কুচকে তাকিয়েছিল প্রেরণা। বলেছিল, কেন বলুন তো? ওই দৃষ্টিতেই ঘেমে নে একসা নীলাঞ্জন বাবু তোতলে বলেছিল, না মানে আমি এমনি জাস্ট মজা করছিলাম, প্লিজ। আমি কথায় কথায় এমন মজা তামাশা পছন্দ করি না, সোজা সাপটা বলে দিয়েছিল প্রেরণা। ওকে। ধীর পায়ে কেটে পড়েছিল নীলাঞ্জন। তারপর মাঝে মাঝে প্রেরণা বুঝতে পেরেছে নীলাঞ্জন বাবু ওকে দেখছে, আর প্রেরণা তাকাবার সঙ্গে সঙ্গে নজর পাখি ফুরুত, যেন চেনেই না ওকে। ধীরে ধীরে সাহস বাড়ল নীলাঞ্জনের, তাও প্রেরণার কাছে লাইসেন্স পেয়ে। প্রেরণার ব্যবহার নরম হতে নীলাঞ্জনের সংকোচে উবে গেল। এখন তো দুজন দেখা হলে কথা কম মশকরা বেশি হয়। নীলাঞ্জন পেছনে লাগলেও রাগে না প্রেরণা। প্রেরণা রিসেপশনে যখন ব্যস্ত থাকে পেশেন্ট আর ডাক্তার নিয়ে, তখন নীলাঞ্জন এক এক সময় ফিসফিস করে বলে, এক একদিন আমার পেশেন্ট হতে ইচ্ছে করে। কেন এমন উদ্ভট শখ? প্রেরণা পাল্টা প্রশ্ন করে। তখন নীলাঞ্জন বলে, তুমি আমার নাম ঠিকানা এমন মন দিয়ে তখন টাইপ করবে, তাই তার দরকার পড়বে না, কারণ তুমি এই হসপিটালেরই এমপ্লয়ি। বলে যে নীলাঞ্জনের দিকে তাকিয়েছে, দেখেছে নীলাঞ্জন এক মনে তাকিয়ে আছে প্রেরণার দিকে। কি থাকে ওই নজরে যে প্রেরণার সারা শরীর শিরশির করে ওঠে? কি দেখে নীলাঞ্জন? প্রেরণাকে? না ওকে নিয়ে নীলাঞ্জনের কিছু খুচরো স্বপ্নকে আঁকতে থাকে মুহূর্তের ক্যানভাসে? প্রেরণার জানতে ইচ্ছে করে। এক এক সময় মনে হয় হয়তো সময় সব জানিয়ে দেবে। আজ আর সময় নেই অবশ্য। এবার হসপিটাল থেকে বেরোবার সময় হয়ে গেছে। মোবাইলের সময় দেখলো প্রেরণা। কদিন ধরে ঘড়িটা পড়া হচ্ছে না, খারাপ হয়ে পড়ে আছে বাড়িতে। সময়ের অভাবে দোকানের দেওয়া হচ্ছে না। মোবাইল সাইড ব্যাগে পুরে বেরোতে যাবে, তখন সাদা অ্যাপ্রন পরা নীলাঞ্জন বাবুর আবির্ভাব। হাসছে মিটিমিটি। অ্যাপ্রনের পকেট থেকে একটা বাক্স বের করলো, প্রেরণার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো তো পছন্দ হয় কিনা। কি এটা? হাত বাড়িয়ে বাক্সটা নিল প্রেরণা। খুলে দেখো। চকচকে নীল রঙের মোড়ক খুলে দেখে সরু স্টোনের চেনের সঙ্গে ঘড়ি, একদিকে ব্রেসলেট, আবার টাইম পিস।
দারুণ, কিন্তু এত দাম দিয়ে কেন কিনলে, তাও আমার জন্য? হাসি মুছিয়ে নীলাঞ্জনের মুখ এবার গম্ভীর। দু পকেটে হাত দিয়ে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে প্রেরণা ব্রেসলেটটা হাতে পড়ে দেখলো ঘুরিয়ে ফিরিয়ে। বলল, তোমার চয়েস আছে বলতে হবে। অমন চুপ করে গেলে যে, রাগ করলে নাকি? মুখ তুলে চাইল নীলাঞ্জন। বলল, প্রেরণা, আমাদের দুজনের কি কখনো একই সময় ধরে চলতে পারি না? প্রেরণা এই প্রশ্নের জন্য তৈরি ছিল না। এক ঝটকায় যেন রক্তের গতি বেড়ে টোকা মারলো হার্টে। ঢিপ ঢিপ করলো বুকটা। নীলাঞ্জন কি প্রপোজ করছে? কি বলবে প্রেরণা? হ্যাঁ, ভালো তো লাগে ছেলেটাকে, তবে হয়তো প্রেরণার চোখের চাঞ্চলতা ধরা পড়ল নীলাঞ্জনের নজরে। তাই বলল, তাড়াহুড়োর কিছু নেই, ইউ টেক ইউর টাইম। নয় একদিন পেশেন্ট হয়েই আসবো তোমার রিসেপশনে নাম লেখাতে। দেখলে হয়তো নীলাঞ্জনের জন্য অর্থোপেডিক ডাক্তার বুক করছো তুমি। হাড়ের ছবি তুলতে তুলতে আমাকে হাড়ের ডাক্তারের শরণাপন্ন হতে হলো। ধ্যাত, কি যে বলো। তবে বলছো আমার সময় অত খারাপ হবে না। দু পকেটে হাত রেখেও নিজস্ব স্টাইলে দাঁড়িয়ে নীলাঞ্জন। প্রেরণার ভালো লাগে ওর স্টাইলটা। হেসে প্রেরণা বলল, না বলে হাঁটা ধরল প্রেরণা। তবে ভালো সময় আসার সময় এসে গেছে কি? গলা তুলে নীলাঞ্জন প্রশ্নটা ছুড়ে দিল। একবার পিছন ফিরে একটা হাসি ছুড়ে দিল প্রেরণা। নীলাঞ্জন এগিয়ে এসেছে। দুজনে হাঁটছে পাশাপাশি। হাওড়া স্টেশন পর্যন্ত একসঙ্গে আসা। আজ নীলাঞ্জন হাত ধরেছিল প্রেরণার। এই প্রথম স্পর্শ। সারা শরীরের রক্ত ছুটছিল তীব্র বেগে। প্রেম, প্রেম তো অনুভব করারই। সত্যি ভালো লাগছিল এই অনুভূতি। আকাশের বুক বেয়ে রাত্রি নেমেছে। অটো টোটো ছুটছে রাস্তায়। লোকজন ব্যস্ত পায়ে চলেছে যে যার কাজে। দোকানপাটে ভিড়, মানুষজনের আনাগোনা। হাওড়া স্টেশনে নেমে প্রেরণাকে আজ ট্রেনে তুলে দিল নীলাঞ্জন। ও ধরবে তারকেশ্বর লোকাল। শ্রীরামপুরে থাকে নীলাঞ্জন। প্রেরণার ভিতরের নিজস্ব প্রেরণা আজ যেন টকবক করছে। আনন্দ নাকি উত্তেজনা, না প্রেম? প্রেরণার বোঝা মুশকিল। তবে যাই হোক, এ অনুভূতি কখনো খারাপ লাগা নয়। ট্রেনে উঠে জানলার পাশে বসে প্রেরণা যখন হাসি মাখানো মুখে কল্পনার রঙিন সুতোয় স্বপ্নের জাল বুনছিল, তখন কেন যেন মনে হলো হলুদ আলো ছড়ানো প্ল্যাটফর্ম চত্বরে দূরে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে, জড়সড়, গাদা গয়নায় ল্যাপটানো, মুখে চোখে মেশানো দ্বিধাদ্বন্দ্ব। মেয়েটাকে চেনে প্রেরণা, আবার চেনে নাও। মেয়েটা কি আজ সকালের সেই বউটা যে সুভাষের পাশে দাঁড়িয়েছিল জড়োর মতন? কত কত মেয়ে তো আপোষ করে নেয়। হয়তো তারা সুযোগই পায় না স্বপ্নটাকে বোঝার, নিজের ওপর আস্থা রাখার। ট্রেন এগোচ্ছে, প্রেরণার ঘড়ির কাঁটা এগোচ্ছে টিকটিক করে। মেয়েটা কিন্তু দাঁড়িয়ে রইল ওইখানেই। প্রেরণার যে মন চায় ও এগোক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।